লাখ টাকার চাকরি ছেড়ে দিলেন, এখন কি ইনকাম আরও বেশি? আমি এখনও বিশ্বাস করি লাইফ ইজ আ রেস, লাইফ ইজ আ র্যাট রেস। কারণ আই থিঙ্ক ইফ ইউ আর হ্যাপি ইন লাইফ দেন ইউ আর সাকসেসফুল টু সাম এক্সটেন্ট। মানে এনডিসি ইজ এনডিসি বিকজ এনডিসিতে কখনোই বোর্ডে এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে এটা নিয়ে আমাদেরকে কখনো টিচাররা বলেই নাই। মাইন্ডসেটই ডিফারেন্ট ওই জায়গায়। So anyone who is in 2024 needs to flaunt their skills. To get a particular job, you need a technical skill. But to get a high-paying job, you need network and soft skills. ওয়েলকাম টু কাপোটক পডকাস্ট। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা ভাই, কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, আপনার নামের সাথে একটা ইনস্টিটিউটের নাম খুব ওতপ্রোতভাবে জড়িত, যে মমিত ভাই মানেই হচ্ছে বুয়েট। তো এই যে বুয়েটের নিয়ে আসলে বাংলাদেশের স্টুডেন্টের মাঝে বেশ ফ্যাসিনেশন দেখা যায়। বলা যায় বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনস্টিটিউটগুলোর মধ্যে একটা বুয়েট। এই যে বুয়েট এত বেশি এক্সক্লুসিভ, আপনি যেহেতু একদম বুয়েটের একদম ভিতর থেকে এক্সপ্লোর করছেন, প্র্যাকটিক্যালি এক্সপ্লোর করেছেন, সো আপনার পয়েন্ট অফ ভিউ থেকে কেন মনে হয় যে বুয়েট কেন এত বেশি এক্সক্লুসিভ? আমার কাছে মনে হয় যে বুয়েটের এত ভালো একটা রিভিউ থাকার পিছনে অন্যতম বড় রিজন হচ্ছে যে মানে বুয়েটের মানুষজন, মানে দ্য পিপল অফ বুয়েট। আসলে একটা ইনস্টিটিউশন মানে তো আসলে তার ইট বালু সিমেন্ট আর ইমারত না, আসলে একটা ইনস্টিটিউট মানে হচ্ছে তার মানুষজনগুলো। আমি কখনো এটা দাবি করবো না যে বুয়েটে খুব আহামরি পড়াশোনাতে অনেক মানে ডিফারেন্স আছে। অফকোর্স আমাদের ফ্যাকাল্টিরা বাংলাদেশের ওয়ান অফ দি ফাইনেস্ট, বাট এটার সাথে এটাও ট্রু যে আসলে বুয়েটে যেসব মানুষজনরা যায় আসলে তারা না ইনসেনলি ট্যালেন্টেড। ফর এক্সাম্পল, আমি আমার আশেপাশে মানে আমার ডিপার্টমেন্ট যারা যারা ফ্রেন্ডরা ছিল, এরা একই সাথে পড়াশোনা করছে, একই সাথে হচ্ছে যে 3-4টা টিউশন করে বেড়াচ্ছে, এদিকে হচ্ছে যে তারা নাচ গানও ভালো, মানে দে আর মানে এভরিওয়্যার। এবং আমার কাছে মনে হয় যে এই মানুষজনগুলো এবং বুয়েটের যে অ্যালামনাই নেটওয়ার্ক পার্টিকুলারলি, এটা এতটা স্ট্রং যে আসলে দিন শেষে একটা মানুষ যদি বুয়েটের এই 4 থেকে 5 বছর তারা বুয়েট লাইফটা সার্ভাইভ করতে পারে, দে হ্যাভ আ ভেরি গুড শট যে তারা আসলে জীবনে ভালো কিছু একটা করতে পারবে। সো আমার কাছে মনে হয় বুয়েট নিয়ে যে ফ্যাসিনেশনটা আছে এটা, হ্যাঁ অনেকে বলে এটা জাস্টিফাইড না এসে, বাট আমার মতে এটা জাস্টিফাইড বিকজ দ্য লাইফ আই গট ইন বুয়েট, মানে আই উড হ্যাভ ট্রেডেড এনিথিং টু গেট দেয়ার এগেন। আপনি কেন বুয়েটে ভর্তি হলেন? আপনার কি ফ্যাসিনেশনটা? আচ্ছা, না অনেস্টলি না, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। সো আসলে আমি হচ্ছে যখন কলেজ লাইফে ছিলাম, কলেজ লাইফে আমার আসলে ইনিশিয়ালি ইচ্ছা ছিল আমি বিদেশে পড়তে যাব, বাট হচ্ছে যে যেটা সব সময় হচ্ছে যে বড় ছেলের সাথে ফ্যামিলির হচ্ছে যে কথা হয় যে না বাবা তুমি তো একমাত্র ছেলে, তুমি পরে যাও। সো আই হ্যাড দ্য সেম টক উইথ মাই ড্যাড অ্যান্ড হচ্ছে যে আমি বাইরে যাওয়ার প্ল্যানটাকে মানে কাইন্ড অফ হচ্ছে যে আর যাই না। দেন আমি ওই সময় হচ্ছে ডিবেটের জন্য আমার ইকোনমিক্সের প্রতি অনেক ফ্যাসিনেশন জাগে। ডিবেটের হচ্ছে বিভিন্ন মানে ইকোনমিক্সের থিওরি এক্সেট্রা যখন আমি পড়াশোনা করি, কাজ করি, তখন আমার কাছে হঠাৎ করে মনে হয় যে না আসলে ইকোনমিক্স অনেক জোস একটা জিনিস। সো আই থট যে না আমি ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্সে পড়বো, অথবা আমার মধ্যে একটা বিজনেসের ন্যাক আছে, হয়তো আমি আইবিএর মানে পার্সু করবো। সো আমার আব্বু ওই সময় একটা কথা বলে বসে, যেটা হচ্ছে যে বুয়েট তো সবাই চিনে, এগুলো তো কেউ চিনে না। সো আমি লাইক আচ্ছা ঠিক আছে, হোয়াট এভার ইউ সে ড্যাড। সো আমি আসলে আমার আব্বুর ইচ্ছা সেটা হচ্ছে যে বুয়েটে যেন আমি পড়ি, সেটা হচ্ছে মানে সেটাই আসলে মানে চেষ্টা করেছি। অ্যান্ড আই ওয়ন্ট সে যে হচ্ছে ইট টার্নড আউট ব্যাড। মানে হয়তো বা এখন যদি আমাকে সুযোগ দেওয়া হয় আমি বুয়েটি আবার চুজ করতাম, বাট ওই মোমেন্টে আমাকে যখন চুজ করতে দেওয়া হয়েছে, টু বি অনেস্ট আমি আমার মন থেকে আসলে বুয়েট না পার্টিকুলারলি ইঞ্জিনিয়ারিং কখনো হচ্ছে পছন্দ করি নাই। আমার আসলে ইকোনমিক্স পড়ার অনেক বড় ইচ্ছা ছিল, ইভেন আমার এটা এখনও আছে। যদি আমার লাইফে কখনো অপরচুনিটি আসে আমি হয়তো আবার হচ্ছে যে একটা ইকোনমিক্সের উপরে ফার্দার ডিগ্রি নেওয়ার চেষ্টা করবো, বিকজ দিস সামথিং দ্যাট আই এম রিয়েলি প্যাশনেট অ্যাবাউট। বলেন কলেজে থাকতে আপনার বিদেশ যাওয়ার ইচ্ছা ছিল, এই ইচ্ছাটা কি এখন আছে কিনা, ভবিষ্যতে? আসলে হচ্ছে কি মানে বুয়েটে যারা মোটামুটি একটা ভালো রেজাল্ট করে তাদের সবারই না আসলে দিন শেষে বাইরে যাওয়ার একটা ফ্যাসিনেশন থাকে। এটা আসলে 2টা রিজনে হয়। এক, বাইরের অপরচুনিটিগুলো এত বেশি যে আসলে ইটস রিয়েলি হার্ড টু লেট দেম গো। আমি তোকে জাস্ট একটা এক্সাম্পল দিই। ইফ আই গো ফর আ পিএইচডি, মানে আমার ফ্রেন্ডরা যারা যাচ্ছে হয়তো এই ফলে অ্যাপ্লাই করবে, তারা যদি এখন পিএইচডি করতে যায় 5 বছর হয়তো তাদের পিএইচডি প্রোগ্রাম হবে, দেন তারা যে অ্যানুয়াল স্যালারিতে ঢুকবে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, সেগুলো হিউজ। মানে ওই পরিমাণ টাকা ইনকাম করতে আমার জীবন বের হয়ে যাবে বাংলাদেশে। এটা যদি একটা ডিফারেন্ট ডিসকাশন যে হচ্ছে যে ওই পরিমাণ টাকা বাইরে আর আমি বাংলাদেশে যে একটা টাকা ইনকাম করব, সেটার হয়তো বা রেশিও ওয়াইজ চিন্তা করলে, মানে যদি আমি পারচেজিং পাওয়ারের দিক থেকে চিন্তা করি যে আসলে বাংলাদেশের লাইফস্টাইল কীরকম হবে, লিভিং স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়তো বা হচ্ছে যে তাও মানে ওটা তাহলে ওই সময় তুলনা ওইভাবে করা যাবে না যে লাইক বাইরের দেশে 2 কোটি টাকা আর বাংলাদেশে আসলে একটা মানুষ হচ্ছে যে বছরে হয়তো বা 50 লাখ টাকা কামাচ্ছে, স্টিল 50 লাখ টাকা কামে সে খুব ভালোভাবে লাইফ লিড করতে পারছে। সো দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট ও মানে
অপরচুনিটিসগুলো অন্য লেভেলের, যে পিএইচডি অপরচুনিটিগুলো অন্য লেভেলের জিনিসপত্র। সেকেন্ডলি আর একটা বড় জিনিস হচ্ছে ফোমো, মানে ফিয়ার অফ মিসিং আউট। সো আমি যখন দেখি আমার ফ্রেন্ডরা সবাই বাইরে চলে যাচ্ছে, তখন আমি আসলে বাইরে যাচ্ছি না, এটা আমাকে সারাদিন প্যারা দেয়। যাচ্ছে আমি জানি কি মিস করে ফেলতেছি, আচ্ছা 5 বছর পর আমার নামে পাশে একটা ডক্টরেট থাকবে, ডক্টর মমিজ বলবে, অনেক জোস একটা বিষয়। সো ওই জিনিসটা আসলে ইটস রিয়েলি হার্ড টু লেট দ্যাট গো। যাওয়ার প্ল্যান আছে এখনও, টু বি অনেস্ট, বাট এটা এখন আমি ফুললি রিভিল করছি না, বিকজ আই নেভার রিভিল মাই প্ল্যান্স ফুললি। বাট হ্যাঁ, আমার যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, আপনি বললেন যে ইকোনমিক্স নিয়ে আপনার পড়ার বেশ ফ্যাসিনেশনস ছিল কলেজে থাকার সময়। আমরা যদি ওই সিনারিওতে দাঁড়াই, মনে করেন আপনার বুয়েটে চান্স হলো না, তখন আপনার অল্টারনেটিভ প্ল্যান কি ছিল? অনেস্টলি অ্যাডমিশন সিজনে আসলে যেটা হয়, একটা স্টুডেন্ট না বুঝে ফেলে যে তার ক্যালিবার কতটুকু। ফর এক্সাম্পল, যারা এখন 24 ব্যাচে আছে, যে তাদের পরীক্ষা হচ্ছে যে জানুয়ারিতে, বা মানে সবারই জানুয়ারি ডিসেম্বর বা ফেব্রুয়ারি এই টাইমটাতে। সো এই ব্যাচের কিন্তু এখন বর্তমানে যারা আছে তারা মোটামুটি জেনে ফেলছে যে তাদের ক্যালিবার কতটুকু। একটা ছেলে বুঝে নেয় যে আসলে আর কি বুয়েটে চান্স হওয়ার পসিবিলিটি আছে কিনা। একটা ছেলে বুঝে ফেলে যে আচ্ছা আমার কি আদৌ ইঞ্জিনিয়ারিং হবে কিনা, আমাকে কি আসলে ভার্সিটির জন্য মানে শিফট হওয়া দরকার কিনা, বা আমার কি আদৌ কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হবে কিনা। এই জিনিসগুলো ওই বিভিন্ন মডেল টেস্ট বা উইকলি এক্সাম দেওয়ার পরে বুঝে ফেলে যে আদৌ ওর চান্স হওয়ার পসিবিলিটি আছে কিনা। সো আমি যখন প্রিপারেশনটা স্টার্ট করি, অর্থাৎ হচ্ছে যে প্রথম দিকে যখন উইকলি মডেল টেস্টগুলো দেওয়া শুরু করি, আমার যা মার্কস আসতেছিল সেটা আমি মোটামুটি বুঝে ফেলছি যে না, আমার আসলে এটা পসিবল, মানে আমার বুয়েট না হলেও অ্যাটলিস্ট কুয়েট রুয়েট ক্র্যাক করা হয়ে যাওয়া উচিত। সো আই ওয়াজ ভেরি কনফিডেন্ট। এই জন্য আমার কোনো ব্যাকআপ প্ল্যান ছিল না যে আসলে ইঞ্জিনিয়ারিং বাদে আর কোনো ব্যাকআপ প্ল্যান আছে কিনা। বাট আমার মনে হয় তোমার যে কোয়েশনটা ছিল সেটা হচ্ছে আপনি যদি বুয়েটে না যেতেন, মানে চান্স না পেতেন, তাহলে আপনি ট্রাই করতেন কিনা। টু বি অনেস্ট, আসলে হয় কি, অ্যাডমিশন সিজনে তো আর তোমার মনে করো যে একটা না পেলে তার হচ্ছে আরেকটা ট্রাই করার সুযোগ থাকে না, বিকজ একই সাথে এক্সাম হয়। সো আমি হয়তো তখন যেটা করতাম, যে আমার যদি পছন্দের কোনো কিছুই না আসতো, হয়তো প্রাইভেটেই পড়তাম, বা আব্বু আমার সাথে একটু ঝগড়াঝাটি করে হচ্ছে যে আন্ডার গ্রাডে বিদেশ চলে যেতাম, মানে এছাড়া আর কি আছে, এই অপশনই থাকতো। বাট ইকোনমিক্স পড়াটা হয়তো আর হইতো না কখনোই। আচ্ছা, ইকোনমিক্সের প্রতি আপনার ফ্যাসিনেশন শুরু হলো বিতর্ক দিয়ে। তো বিতর্ক কেন করা শুরু করলেন, বা কিভাবে জার্নিটা শুরু হলো? আচ্ছা, বিতর্ক করার পিছনে সবচেয়ে বড় কাহিনী হচ্ছে আমার আব্বু আসলে সে অনেক ভালো বক্তা। সো আমার বাবা অনেক ভালো বক্তা হওয়ার কারণে আসলে আপনি দেখা অনেক যায় ভালো বক্তা। আমি চেষ্টা করি, আমি আসলে আমার কাছে মনে হয় আমি অনেক বড় চাপাবাজ। আমার কাছে এটা আরো বেটার মনে হয়, একটা ভালো একটা অ্যাডজেক্টিভ। সো আমার বাবা অনেক ভালো বক্তা। তো বক্তা হওয়ার কারণে আমার কাছে মনে হয় কথা বলার যে ভঙ্গি বা কথা বলার যে ট্যাকটিক্স, এটা আসলে আমার মধ্যে জেনেটিক্যালি অনেক আগে থেকে আছে। সো আমার আব্বুর অনেক ইচ্ছা ছিল যে আমার মানে তার ছেলে একদিন অনেক বড় বক্তা হবে, এরকম আর কি তার একটা আইডিয়া। বা ইভেন আমার আব্বু এখন আয়মান সাদিকের একটা ভিডিও দেখলো যে তুই কবে এরকম স্টেজে যে বক্তব্য দিবি। আমি লাইক, আব্বু দেরি আছে, যদি কোনো দিন দেও সময় লাগবে, আর আমি এটার পিছনে টাইম দিতে হয়। সো আমার আব্বু চাই যে আমি সবসময় একটা বড় স্টেজে যে বক্তব্য দিব, সবাই আমার কথা শুনছে, এটা আমার বাবা মানে এরকম একটা সিনারিও সে তার জীবনে দেখতে চায়। তো আমাকে ছোটকাল থেকে মোটিভেট করতো যে তুই ডিবেট কর, এটা সেটা। আমি কখনো ডিবেট সেভাবে ফ্যাসিনেটেড হই নাই। ক্লাস 9-এ থাকতে আমাদের ডিবেট ক্লাবে, মানে আমি তো সেন্ট জোসেফে ছিলাম, তো সেন্ট জোসেফ আমরা বলি কি জোসেফাইড ডিবেটিং ক্লাব, জেডিসি। সো জেডিসিতে মডারেটর চেঞ্জ হয়, মডারেটর চেঞ্জ হয়েছে, নতুন একজন আসে যে কিনা অনেক ভালো ডিবেটার ছিল তার এক্স টাইমে, তো আমার নওয়াজুল কবির ওনার নাম, অনেকে চিনে। সো নওয়াজ ভাই যখন আসে তখন আবার আমাদের ডিবেট ক্লাবটা একটু রাইজ করে। তখন আমাদের ফ্রেন্ডদের মধ্যে হঠাৎ করে একটা মানে স্পার্ক আসে যে আমরা একটু ডিবেট করি এসে। সো আমরা হচ্ছে যে টিফিন টাইমে ফুটবল খেলতে না যে ডিবেট করা শুরু করলাম, মানে ডিবেটের সেশনস অ্যান্ড স্টাফ, আলোচনা এগুলো করা শুরু করলাম। ওই 9 থেকে শুরু হলো। দেন আস্তে আস্তে লাইক ইট জাস্ট গট ইন টু মাই ভেইনস, যে আচ্ছা খুব মজা লাগতেছে, ট্রফিজ জিততেছি, মানুষজনকে কথা দিয়ে পরাস্ত করে। আসলে মানে বিতর্ক তো একটা মনে করে এক্সট্রিম অ্যাড্রেনালিন রাশ, বিকজ ইউ আর মেকিং সামওয়ান ফিল স্টুপিড। যে একটা কথার মানে 5 মিনিটের দুজনের বক্তব্য হলো এবং নির্ধারিত হলো যে আমি মোর ইন্টেলিজেন্ট, এটা একটা অন্যরকম সুপিরিয়র ফিলিং দেয়। ওই সুপিরিয়র ফিলিংটা একবার যার মধ্যে আসে এবং যে কিনা এটা বারবার এক্সপিরিয়েন্স করতে পারে, তার না ডিবেট থেকে আসলে আর সত্যি ইচ্ছা করে। এবং এটাই ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন, তুমি নিজেও দেখবা যে অনেক বড় বড় মানুষ 30 বছর হয়ে গেছে, স্টিল তারা কোনো একটা সুযোগ পেলে আবার ডিবেট করতে চলে আসে, বিকজ এই সুপিরিয়র ফিলিংটা অনেক জোস একটা মানুষের কাছে। আচ্ছা, কিছুদিন আগে আপনার একটা পডকাস্ট দেখছিলাম, খুব সম্ভবত বং পডকাস্ট। হ্যাঁ, তো সেখানে আপনি এক জায়গায় বললেন যে আপনি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন, ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় আপনি পার্ট টাইম জবের জন্য মোটামুটি লাখ টাকার জবের অফার পেয়েছেন। আপনি যদিও ওই জবের অফারটা অ্যাকসেপ্ট করেন নাই বা নেননি, তো এই যে স্টুডেন্ট থাকা অবস্থাতেই লাখ টাকার পার্ট টাইম জব অফার পাওয়া, এটা তো বাংলাদেশের অবভিয়াসলি জেনারেলাইজড সিনারিও না। অনেক স্টুডেন্ট পায় না, এটার জন্য অনেক স্ট্রাগল করতে হয়। তো সেক্ষেত্রে ওয়াই আর ইউ এক্সক্লুসিভ যে আপনি অফারটা পেলেন, আপনার অন্য কোনো ফ্রেন্ড বা কোনো ব্যাচমেট পাচ্ছে না? আচ্ছা, আমার কাছে মনে হয় কি আসলে দিন শেষে টু গেট আ পার্টিকুলার জব ইউ নিড আ টেকনিক্যাল স্কিল, বাট টু গেট আ হাই পেইং জব ইউ নিড নেটওয়ার্ক অ্যান্ড সফট স্কিলস। এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়।
অন আ লট অফ কেসেস বাংলাদেশে একটা ট্রেন্ড হচ্ছে মানুষজন সফট স্কিলের প্রতি অনেক বেশি জোর দেয়, উইচ ইজ অফকোর্স ইম্পর্টেন্ট, বাট ফার্স্ট ইউ নিড টু হ্যাভ আ ভেরি গুড টেকনিক্যাল স্কিল, যেটা কিনা কোনো মানুষের কাছে নাই, বাট উইচ ইজ ইররিপ্লেসেবল। সো ফর এক্সাম্পল আমার বেশিরভাগ ক্ষেত্রে যে আমি মানে অফারগুলো পাচ্ছিলাম, দেবার মেনলি ইনসাইড হায়ারিং। ইনসাইড হায়ারিং মানে হচ্ছে ইটস নট লাইক হচ্ছে একটা সিভি মানে কল করা হয়েছে, মানে জবের জন্য কল করা হয়েছে, সবাই সিভি ড্রপ করলো, সেখান থেকে সিলেক্ট করলো, ইন্টারভিউ করলো। ইনসাইড হায়ারিং হয় কি, আচ্ছা আমি ছেলেটাকে চিনি, আমার এরকম একটা জবের একটা ভ্যাকেন্সি আছে, আমাকে ডাক দিয়ে নিয়ে আসলাম। এইভাবে আসলে ইনসাইড হায়ারিংগুলো হয়। সো জেনারেলি আমার বেশিরভাগগুলো ইনসাইড হায়ারিং ছিল, আমি কোনোটাই হচ্ছে যেরকম সিভি ড্রপ করে আগাই নাই। ইনসাইড হায়ারিংয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইনসাইড হায়ারিং যখন হবে তখন পুরো জিনিসটাই ডিপেন্ড করবে নেটওয়ার্কের উপরে। সো আমার নেটওয়ার্ক অনেক স্ট্রংভাবে আমি বিল্ড করেছি ফ্রম দ্য ভেরি মানে গেট গো। হ্যাঁ, এটা ট্রু যে আমি অবশ্য যে সকল ইন্ডাস্ট্রিতে কাজ করেছি সে সকল ইন্ডাস্ট্রিতে আসলে লিঙ্কডইনের মানে যে আমাকে গুতাইতে হয় নাই, বা লিঙ্কডইনের আবার একটা ডিফারেন্ট বল গেম আছে। আমি লিঙ্কডইনের গেমটা কখনোই ক্র্যাক করতে পারি না, বিকজ আমার কাছে ওটা অনেক বেশি হেইজি লাগে। যাই হোক, এটা অন্য একটা ডিসকাশন। সো আমি আমার যেগুলো ভালো লাগে, ফর এক্সাম্পল আমার সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, আমার ইনস্টাগ্রাম এটসেট্রা, এই জায়গাটাতে আমি অ্যাটলিস্ট আমার এমন একটা রেপুটেশন বিল্ড করেছি যেখানে ঠিক আছে, মানে ফর এক্সাম্পল আমি এটা খুব সচেতনভাবে করি। আমি তোমাকে এখন একটা এক্সাম্পল দিয়ে বুঝাতে পারবো। দেখবো আমি ফেসবুকে খুবই উল্টাপাল্টা পোস্ট দিচ্ছি, ক্রিঞ্জ পোস্ট, ফাইজলামি পোস্ট, সব কিছু দিচ্ছি, বাট আই এম অলসো মেকিং শিওর যে আমি এর মধ্যে এমন কিছু একটা পোস্ট দিচ্ছি যেটা পড়ে তোমার মনে হবে আচ্ছা দিস গাই ইজ ইন্টেলেকচুয়াল, আচ্ছা এই লোকটার কথায় একটা ওপিনিয়ন আছে যেটা কিনা আমি জানতাম না, আচ্ছা এই লোকটা এমন কিছু একটা বললো যেটা বলে বোঝা যায় যে আচ্ছা এই লোকটা পড়াশোনা করে এবং এই লোকটা এটা নিয়ে চিন্তা করে, প্লাস তাকে এটার জন্য ভ্যালোরাইজ করা হয় যে আমি কোনো জায়গায় অ্যাচিভমেন্ট পাচ্ছি, আমি দেখাচ্ছি আমি কিন্তু এই কাজটা পারি। সো আমি খুব সচেতনভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজেকে একটা ক্রিঞ্জ ফান পার্সোনালিটি রাখি, বিকজ এটা আমার এনগেজমেন্টের জন্য লাগবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি নিজের অ্যাচিভমেন্টগুলোকে বা নিজের পার্সোনাটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করি যে সোশ্যাল মিডিয়াতে যারা আমাকে দেখবে তারা মনে করবে আচ্ছা দিস গাই ইজ সামথিং। এই জিনিসটা বিল্ড করার জন্য আই হ্যাড টু ওয়ার্ক হার্ড, যে না আমি খুব ভালোভাবে সোশ্যাল মিডিয়া গেমটাকে বুঝছি যে নেটওয়ার্কিংয়ের জন্য সোশ্যাল মিডিয়াকে কীভাবে ইউজ করা যায়। সো আমার নেটওয়ার্কিংটা এরকম না যে আমি কাউকে যে গুতাচ্ছি, ভাই কেমন আছেন, আপনি কি আমাকে চিনেন, ভাই আপনার সাথে একটু দেখা করতে চাই, আই ডিডন্ট ডু দ্যাট, আই ডিড দি অপোজিট। আমি এমনভাবে নিজেকে বিল্ড করেছি বা প্রিপ্রেজেন্ট করেছি, মানুষের মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে দিস গাই ইজ সামথিং, আই নিড হিম ইন মাই টিম। সো আই ডিড দ্যাট। এটা হচ্ছে যে ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ওয়াই আই ওয়াজ গেটিং ডিসকভার্ড বাই আ লট অফ পিপল যারা কিনা হাই পে করতে রাজি ছিল। সেকেন্ডলি হচ্ছে যে আমার এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে আমার কাছে মনে হয় আসলে একটু রেয়ার। ফর এক্সাম্পল, রেয়ার না কিছু না, জাস্ট হচ্ছে যে আমি এইভাবে বিল্ড, আমি প্রচণ্ড লং আওয়ার্স কাজ করতে পারি। ফর এক্সাম্পল যখন আমি ফার্স্ট আমার অফিসে আমি যখন কাজ করি তখন তো আমি অফকোর্স রানিং স্টুডেন্ট, তো আমি শুক্রবার দিন যখন অফিস যেতাম, এমনি তো আমার মানে কাজ শেষ করে আবার চলে আসতেছে অফিসে, মানে ক্লাস শেষ করে, বা যখন আমি শুক্রবার অফিস যেতাম আমি সকালে যেতাম, নিজে একা যেয়ে নিজে শাটার খুলতাম এবং পুরা দিন কাজ করে 5টা-6টার দিকে কাজটা শেষ করে আসতাম। এখন শুক্রবার দিন একটা ভার্সিটির ছেলেকে এক্সপেক্ট করায় সে হয়তো একটা ডেটে যাবে, সে একটু মজা করবে, আমি সেটা না করে আমি এই জিনিসটা দিচ্ছি। আমি কাউকে এনকারেজ করতেছি না আমার মতো একটা ইনহিউম্যান লাইফ লিড করতে, বাট আমি সেই হার্ডওয়ার্কটা করেছি, করার কারণে হয়ে যেটা হয় আমার একটা ভালো ওয়ার্ড অফ মাউথ ক্রিয়েট হচ্ছে, জানা এই ছেলেটা ভালো, এই ছেলেটা ভালো কাজ করে, একটা কাজ দিলে সে সেটা করতে পারে। সো এটা আর কি ইন্ডাস্ট্রিতে মানে ইনসাইড মানে কী বলে এটাকে ওয়ার্ড অফ মাউথে আমার ব্যাপারে ছড়িয়েছে, এবং সেখান থেকে হচ্ছে যে আসলে বলতে পারো যে আমি ভালো জব অফারগুলো পেয়েছি। এই হচ্ছে যে মেইন মানে ব্যাকগ্রাউন্ড স্টোরি। আপনার ক্যারিয়ারের দিকে যদি ভাই একটু তাকাই, দেখতে পাবো আপনি আসলে ডিফারেন্ট সেক্টর এক্সপ্লোর করছেন। কখনো হচ্ছে কর্পোরেট চাকরি, কখনো টিচিং প্রফেশন, কখনো আবার কন্টেন্ট ক্রিয়েশন, বই লিখছেন। এই যে এত কিছু করছেন, এত কিছুর পরে নিজের জন্য কি সময় পান? না, আসলে আমার কাছে মনে হয় কি ওই যে মানুষজন যেটা বলো যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা, আমি আসলে ওয়ার্ক লাইফ ব্যালেন্স না করে আমি আসলে জিনিসটাকে ইন্টিগ্রেট করেছি। সো ফর এক্সাম্পল আসলে ডাইভার্স কাজ করার একটা ভালো জিনিস হচ্ছে তো মোনোটোনাস ফিল করবে না, তুমি সবসময় নতুন কিছু করছো। যেমন আমি এখন তোমার সাথে পডকাস্ট করছি, এরপরে যে আমি পড়ানোর পরে আমার হচ্ছে যে রাতের বেলা যে আমি জিম করব, আবার তারপরে বাসায় যে আচ্ছা আমার বইয়ের একটা কাজ আছে, নতুন ইংলিশ ভার্সনের বই বের হবে, ওইটার পিছনে আমার কিছু মিটিংয়ের কাজ আছে, কিছু এডিটিংয়ের কাজ আছে, ওগুলো করতে হবে। সো আমি কিন্তু পুরা দিনে হচ্ছে যে বিভিন্ন ডিফারেন্ট কাজ করছি। কাজ করার কারণে আমার আসলে ওই সময় বলতে পারো যে মোনোটোনাস ফিল হচ্ছে না, বিকজ আমি একই টাইপের কাজ করছি না। এবং এইটার কারণে যেটা হয় তোমরা মানে মানুষজন যেটা মনে করে যে আসলে মানে মি টাইম বা হচ্ছে যে আমার জন্য একটা আলাদা সময়, ওইটা আমার রুটিনে আসলেই নাই। এটা ট্রু, আমার রুটিনে এক ফোটাও নিজের জন্য আলাদা সময় নাই। অ্যান্ড এটাতে আমি রিগ্রেটও করি না, বিকজ আমার কাছে মনে দেয়ার ইজ আ প্রাইস টু পে দ্যাট আই এম উইলিং টু পে, যে আসলে না এটা আমাকে করতে হবে, নাহলে আসলে আমি এই পেসে বা এই স্কেলে হচ্ছে যে মানে আগাইতে পারবো না। সো আমার আসলে মি টাইম নাই, এবং এটা নিয়ে আমার রিগ্রেটও নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই যে কন্টিনিউয়াসলি এত কাজের সাথে এঙ্গেজ থাকেন, স্ট্রেস ফিল হয় না? হাউ ডু ইউ ডিল উইথ দ্যাট স্ট্রেস? ও আচ্ছা, মানে দ্যাটস দ্য বেস্ট থিং অফ স্টাডিং ইন বুয়েট। মানে ইফ ইউ আর ইন বুয়েট,
বুয়েট টিচেস ইউ হাউ টু ম্যানেজ স্ট্রেস, মানে তোমাকে এমন ইনহিউম্যান প্রেশার দিবে যে মানে ইউ উইল, মানে মনে হবে কি যে আমি এত কিছু প্যারা নিয়ে আসছি, এটা কোনো ব্যাপার না। মানে বুয়েট ওই লেভেলের মাইন্ডসেটটা ক্রিয়েট করে ফেলে যে আরে এত প্যারা নিছি, এইখান থেকে আমি বের হয়ে আসতে পারবো। সো আমি বলতে পারি যে হচ্ছে যে ওই জায়গাটাতে হচ্ছে যে ইট হেল্প মি আ লট, যে আমার স্ট্রেস ম্যানেজমেন্ট স্কিলটা ভালো হয়েছে। আর মানে হয় কি, মানে স্ট্রেস আসলে কি, এটা না ম্যানেজ করতে 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 ওভার দ্য ইয়ার্স ইউ বিকাম মোর রেজিলিয়েন্ট। সো আমার সাথে তাই হয়েছে, আই বিকেম মোর রেজিলিয়েন্ট ওভার দ্য টাইম। আচ্ছা, আমি যদি ভুল না হই ভাই, 2014 সালে আপনার ইউটিউব চ্যানেল খোলা এবং বিগত 1.5-2 বছর ধরে আপনি ইউটিউবের সাথে একদম মানে রেগুলারলি কন্টেন্ট ক্রিয়েশনের সাথে কানেক্টেড। তো এই যে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলেন, কেন শুরু করলেন? আচ্ছা, এটা একটা স্টোরি, এটা আমি আমাকে লাস্ট পডকাস্টও জিজ্ঞেস করছিলাম, আমি ওই সময় বলছিলাম যে অ্যাকচুয়াল স্টোরিটা আমি বলবো না। সো অ্যাকচুয়াল রিজনটা আমি কখনোই বলবো না, এটা এটা একটা পিছনে একটা পার্সোনাল রিজন ছিল। সো ওই রিজনটা বাদ, ওই রিজন আমি বলবো না। বাট আমি তোমাকে যেটা হিন্ট দিতে পারি বা আর একটু সুন্দর করে যেটা বলতে পারি, সেটা হচ্ছে যে আমার কাছে একটা টাইমে মনে হয়েছিল আমার লাইফে যে আই শুড বি এবল টু মেক ক্যারিয়ার ইন মাই কান্ট্রি। মানে আমি হয়তো যদি বিদেশ না যাই, মানে জেনারেলি যেটা হয় বুয়েটে সবার তো আসলে প্ল্যান হচ্ছে 4th ইয়ার শেষ হবে, একটা পাবলিকেশনে তারা কাজ করতে থাকবে, ওই সময় তারা হচ্ছে যে অ্যাপ্লাই করতে থাকবে, পাবলিকেশনে যদি বের হয়ে যায় ভালো, নাহলে ওইটার রেফারেন্স দিয়ে তারা বাইরে অ্যাপ্লাই করে পিএইচডি করতে চলে যাবে। এটা হচ্ছে যে জেনারেল বুয়েটের একটা বুয়েটিয়ানের জেনারেল লাইফ। আমি মানে চেয়েছিলাম যে আমাকে দেশে থাকবো, আর দেশে থেকে আমি হচ্ছে যে 9 to 5 জব করবো না, বিকজ আমি কর্পোরেটের জব অলরেডি করে ফেলেছিলাম মানে আমার স্টুডেন্ট লাইফে থাকা অবস্থায়, অ্যান্ড ইট ডিডন্ট লাইক ইট। আমার কাছে মনে হয়েছে অনেক স্ট্রেসফুল অ্যান্ড স্টাফ। আমি এখনও স্ট্রেসফুল লাইফ লিড করি, বাট ওইখানে আমার ফ্রিডম কম ছিল। সো আমার কাছে মনে হচ্ছে না, আমি সেটাও চাই না, আমি ওয়ান্ট টু ডু সামথিং অন মাই ওন, এবং মানে আই হ্যাড টু ডু সামথিং অন মাই ওন, ইটস নট লাইক এ ওয়ান্ট টু। তো তখন আমার কাছে মনে হচ্ছে আই নিড টু এক্সপ্লোর দিস থিং, বিকজ সামহাউ যদি আমি ইনফ্লুয়েন্সার হয়ে যাই, তাহলে আমার অনেক টাকা হবে, আমি বাসায় বসে সে টাকা ইনকাম করতে পারবো। মানে দেয়ার ওয়াজ এ নিড ফর ইট। এই নিডটার জন্যই আই স্টার্টেড, ইটস নট লাইক হচ্ছে যে আই ওয়ান্টেড টু, বাট লাইক ইভেনচুয়ালি টার্ন ডাউন ফেল, এই আর কি। এখন 2024-এ দাঁড়ায় আপনি কন্টেন্ট ক্রিয়েশনকে অ্যাজ আ প্রাইমারি প্রফেশন কিভাবে দেখেন? আই থিঙ্ক ইটস গ্রেট। আমার কাছে মনে হয় যে 2024 সালে এসে মানে আমার কাছে মনে হয় কি আসলে আই সি ইট ইন এ ডিফারেন্ট ওয়ে। দেখো, তুমি যদি আমার মনে করো আমি প্রতিদিন 2টা করে শর্টস আপলোড করি আর একটা করে লং ভিডিও যায়, এটা হচ্ছে আমার বর্তমানে টিমের মানে প্ল্যান। তো একটা লং ভিডিও হয় 10 মিনিটের, আর শর্টস হচ্ছে মনে করো 2 মিনিটের, 12 মিনিট। তুমি প্রতিদিন যদি আমি ধরি যে একটা মানুষের কাছ থেকে সে তো আর 12 মিনিট দেখতেছে না, হয়তো বা কেউ 2 মিনিটই দেখলো, সবগুলা মিলায় একটা মানুষের আমি প্রতিদিন 2 মিনিট সময় আমার ফেস দিয়ে আমি তার মনে জায়গা করে নিচ্ছি। দ্যাটস আ হিউজ থিং। এখন এই যে জিনিসটা আমি করলাম, যে আমি তার অ্যাটেনশনটা প্রত্যেক দিন আমি তার 2 মিনিট সময় আমার করে নিলাম, এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে নাও হি নোজ মি, হি ট্রাস্ট মি, আই ক্যান সেল মাই প্রোডাক্টস। সো anyone who is in 2024 needs to flaunt their skills. ইভেন মনে করো তুমি যদি একজন জাস্ট নর্মাল হচ্ছে যে মনে করো তুমি চাকরি করো, বাট তুমি যে চাকরিতে মনে করো অসাধারণ কিছু একটা করছো, এটাও তুমি যদি হচ্ছে যে আস্তে আস্তে মানুষকে দেখাইতে পারো, জানাইতে পারো, দ্যাট ক্যান প্রবাবলি হেল্প ইউ গেটিং নোটিসড বাই আদার্স, এবং হয়তো তুমি আস্তে আস্তে সেটার জন্য একটা বেটার চাকরির অফার পাবা। সো এই 2024-এ এসে কন্টেন্ট ক্রিয়েশন প্রত্যেকটা মানুষেরই মোস্ট প্রবাবলি লাগবে। এক আর প্রাইমারি প্রফেশন হিসেবে আই ডোন্ট সি থিং, আমার আসলে লাইফের ফিলোসফি খুবই সিম্পল ভাই, সেটা হচ্ছে যদি কেউ হালালভাবে কারো ক্ষতি না করে অর্থ উপার্জন করতে পারে, আই রেসপেক্ট দ্যাট পারসন। আমার কাছে একটা ঘুষখোর দুর্নীতিবাজ মানুষের থেকে একজন সৎ রিক্সাওয়ালা অনেক বেশি সম্মানের। এবং আমি এটা এরকমভাবে বলছি তা না, আমি যদি কখনো তুমি আমাকে দেখো, আমি যদি কোনো রিক্সায় উঠি, আমি রিক্সা থেকে যখন নামি আমি বলি যে থ্যাঙ্কস বলে আমি তাকে টাকাটা দিই, কারণ সে তার সার্ভিসটা প্রপারলি করেছে, এটার জন্য সে একটা থ্যাঙ্কস ডিজার্ভ করে। সো কন্টেন্ট ক্রিয়েশন 2024-এ এসে এখন মানুষজন যেভাবে বলছে না কেন কন্টেন্ট বানায় ছি এই সেই, মানে নো ওয়ান গিভস আ শিট। হালালভাবে করতেছে, আপনার থেকে বেটারভাবে কাজ আগাচ্ছে, আপনার থেকে বেটার টাকা ইনকাম করতেছে, সো ইজ ডুইং গুড। এটা নিয়ে আসলে আমার মতে ইটস আ ভেরি গুড থিং। এটাতে আমি কোনো প্রবলেমই দেখি না, টু বি অনেস্ট। আচ্ছা, আমরা এখন একটা নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। নতুন বাংলাদেশ হচ্ছে জুলাই পরবর্তী বাংলাদেশে এখন সবাই রিফরমেশন নিয়ে কথা বলছে। তো আপনি যেহেতু রিফরমেশন নিয়ে আপনার সাথে কথা বলতে গেলে হয়তো বা সবচেয়ে রেলেভেন্ট সেক্টর হবে এডুকেশন সেক্টর। আপনাকে আমি এডুকেশন মিনিস্ট্রি যদি দিয়ে দেওয়া হয়, আপনাকে এডুকেশন শিক্ষামন্ত্রী বানাই দেওয়া হলো, আপনি কি কি রিফরমেশন? প্রথম সমস্যা হচ্ছে আমাকে দেখে তো টিচারই মনে হয় না, এডুকেশন মিনিস্টার বানাই দিলে জিনিসটা যে কী কী হবে আমি জানি না। ইট ওয়ন্ট বি আ ভেরি গুড চয়েস টু বি অনেস্ট। বাট না, সমস্যা না, আমি ভাবছি যদি আমি এডুকেশন মিনিস্টার হই তাহলে আমি স্যুট টুট পরে ঘুরে বেড়াবো, অ্যাটলিস্ট হচ্ছে যে একটা ভারত তো আনবো, সব কি টি শার্ট ব্রেসলেট টেসলেট আর পরবো না। বাট অন আ সিরিয়াস নোট, যদি আমাকে এডুকেশন মিনিস্টার বানায়, আই হ্যাভ আ ভেরি
মেটিকুলাস প্ল্যান, আমি তোমাকে একদম ডিটেলে ধরে ধরে জাস্ট আমি ঝড়টাই বলছি, সমস্যা নেই, এবার ধরে ধরে বলতেছি। হ্যাঁ, প্রাইমারি সমস্যা বাংলাদেশের এডুকেশন সিস্টেমে ইজ কারিকুলামটাকে অনেক দিন ধরে রিভাইজ করা হয় নাই। দ্য কারিকুলাম নিডস টু বি রিভাইজড, কারিকুলাম নিডস টু বি থরলি রিভাইজড, এবং সেখানে চেঞ্জেস আনা দরকার। ফর এক্সাম্পল, যেভাবে এক্সাম সিস্টেমগুলোকে বানানো হয়েছে, যে মুখস্থ বিদ্যায় অনুযায়ী এখনও পরীক্ষা নেওয়ার যে টেন্ডেন্সিটা, সমাজ বিজ্ঞানে আমি কেন নদ নদীর নাম এখন মুখস্থ করে বসে থাকবো? আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিবে যেখানে আমি নদ নদী সুন্দর মতো একটা পোস্টার প্রেজেন্টেশন বানাবো, সেখানে আমার অটোমেটিক্যালি এটি শেখা হয়ে যাবে। সো মুখস্থ বিদ্যা নির্ভর পড়াশোনাগুলো থেকে একটু বের হয়ে আসার যে পসিবিলিটিটা, সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান হচ্ছে যে শুড বি মাই টপ প্রায়োরিটি। সেকেন্ডলি, অবশ্যই হচ্ছে টিচারদের যে বেতন কাঠামো সেটাকে ফিক্স করাটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ বাংলাদেশের অন্যতম বড় সমস্যা, এবং এটা খুবই বড় প্রবলেম যেটা সে কেউ আসলে অ্যাকনলেজ করতে চায় না, উই ডু নট হ্যাভ ইনাফ কোয়ালিটি টিচার্স। মানে আমাদের দেশে টিচার হইলে বা মাস্টার হলে যেভাবে গালি দেওয়া হয়, ফর এক্সাম্পল আমি জাস্ট বুয়েট থেকে পড়ে 3 মাস গ্র্যাজুয়েশন হয়েছে, আমি কেন এখনও কোচিংয়ে ক্লাস নিচ্ছি, এটা নিয়ে মানুষের হচ্ছে যে অনেক ক্যারা, হ্যাঁ কী করস বেটা সারাদিন, ইঞ্জিনিয়ার হয়ে তুই কেন পড়াবি? মানে what they do not realize is I'm a good teacher, আমি ধরে নিলাম আল্লাহর রহমতে, লাইক I hope so, if I'm a good teacher I'm being able to teach a lot of students, এবং যেটা কিনা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টাস্ক, বিকজ ভালো টিচার্স নাই আমাদের, খুব কম আছে। তো ভালো অ্যামাউন্ট অফ টিচার্সকে যদি বিল্ড করতে হয়, ইউ হ্যাভ টু প্রোভাইড দেম ইনাফ, মানে কী বলে এটাকে, মানি। দেখো খুব সিম্পল জিনিস বোঝাই, বিসিএসকে আগে মানুষ দাম দিত না, এখন দাম দেয় কেন? দুইটা রিজন, এক তার একটা সোশ্যাল পাওয়ার তৈরি হয়েছে, আরেকটা সবচেয়ে বড় রিজন হচ্ছে এখন বিসিএসে যথেষ্ট টাকা পাওয়া যায়, অ্যাটলিস্ট একটা হ্যান্ডসাম স্যালারি পাওয়া যায়। একটা টিচার যদি হ্যান্ডসাম স্যালারি পাওয়া স্টার্ট করে, তাহলে অটোমেটিক্যালি হচ্ছে ওইটারও না একটা মানে ট্রিকল ডাউন ইফেক্ট, একটা সামাজিক মর্যাদা তৈরি হবে। সো টিচারের বেতন কাঠামোকে ফিক্স করাটা খুবই ইম্পর্টেন্ট, যদি সেটা না করা হয় ইটস গানা বি আ ভেরি বিগ ইস্যু। থার্ডলি, আমাদের এডুকেশন সিস্টেমে আসলে কোচিং ইন্ডাস্ট্রিকে আর ভিলিফাই করে লাভ নাই, মানে খারাপ বা শত্রু বানায় লাভ নাই, বিকজ লেটস বি অনেস্ট, বাংলাদেশে যদি হচ্ছে 100 জন স্টুডেন্ট থাকে, 90 জনই কোচিংয়ে পড়তেছে, অনলাইন অফলাইন যেভাবেই হোক না কেন। অর্থাৎ এটা আমাদের এখন এডুকেশনের একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে পার্ট হয়ে গেছে। সো মাঝখানে অনেকে চেষ্টা করেছিল, শ্যাডো এডুকেশন বলে এটাকে, যে শ্যাডো এডুকেশনকে লিগালাইজ করা বা এটাকে হচ্ছে যে লাইসেন্সিংয়ের আন্ডারে আনা। প্রবাবলি এই জায়গাটাকে লাইসেন্সিং ফরম্যাটটা আনা দরকার, তাহলে যেটা হবে যত্রতত্র এইভাবে কোচিং সেন্টার গড়ে ওঠার যে প্রবলেমটা, বা হচ্ছে যে কোচিং সেন্টারগুলো কোনো ধরনের রুলস রেগুলেশনস না মানা, এই জিনিসগুলো ফিক্স হবে। এখন যেমন ফর এক্সাম্পল, টু বি অনেস্ট, আমি কিন্তু ভালো অ্যামাউন্ট চার্জ করি বাচ্চাদেরকে পড়ানোর জন্য, যদি লাইসেন্সিং থাকতো আমি কিন্তু পারতাম না সেটা করতে, বিকজ তখন এটা লাইসেন্স জিনিস হয়ে যেত, আমাকে সরকার থেকে রেগুলেশন দেওয়া হতো। অর্থাৎ এই জিনিসটাকে একটা প্রপার সিস্টেমের মধ্যে আনাটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই জিনিসগুলোর পাশাপাশি আমি একদম মানে আসলে কি এডুকেশন নিয়ে কথা বলতে অনেক বড় কথা হবে, কারণ এটাকে এখানে মানে প্রাইমারি স্টেজ আছে, সেকেন্ডারি স্টেজ আছে, হায়ার স্টাডিজ আছে। সো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সলিউশন দরকার। বাট ওভারঅল যেটা দরকার সেটা হচ্ছে যে ফার্স্ট আমাদের এডুকেশনের কোয়ালিটিটাকে ইনক্রিজ করার জন্য উই নিড কোয়ালিটি টিচার্স, সেটাকে ফার্স্ট হচ্ছে যে ইনভেস্ট করা দরকার। আর কোয়ালিটি এডুকেশনের জন্য কোয়ালিটি কারিকুলাম দরকার। সো কোয়ালিটি কারিকুলামের জন্য হচ্ছে ইনভেস্টমেন্টটা আরেকটা খুবই মানে ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট। আর টু বি অনেস্ট, আমি বাংলাদেশের এডুকেশনের মধ্যে সেটা মানুষজন দাবি করে যে স্টুডেন্টদের অবস্থা খারাপ, আই ডোন্ট রিয়েলি ব্লেম স্টুডেন্টস। আমার কাছে রাদার মনে হয় বাংলাদেশের স্টুডেন্টরা যথেষ্ট কেপেবল এবং যথেষ্ট ভালো, বিকজ আমি মানে গ্রাস রুটে যে কাজ করতেছি সবার সাথে, এবং বাংলাদেশের স্টুডেন্টদের মধ্যে আমি রেগুলারলি দেখি ভালো অ্যামাউন্ট অফ তারা আগানোর চেষ্টাই করতেছে। সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, সো হিসাব করলে দে আর ডুইং গুড। সো আমার কাছে মনে হয় দ্য প্রবলেম আরন্ট রিয়েলি স্টুডেন্টস, প্রবলেম হচ্ছে যে বাকি তাদের যে আশেপাশে এনভায়রনমেন্ট অ্যান্ড স্টাফ, ওগুলো। পড়ানো শুরু করলেন কেন? টাকার জন্য। না, টাকা টাকা পাওয়ার তো অনেক অপশনস আছে, পড়ানোই কেন? এত টাকা পাওয়ার তার কোনো অপশন নাই, অ্যাটলিস্ট ওই স্টেজে। পড়া শুরু করলাম বিকজ বুয়েটে সবাই পড়ায়, মানে বুয়েটে একটা ছেলে যদি ঢুকার সাথে সাথে সে অ্যাটলিস্ট 2, 3, 4টা টিউশন তো করায়। সো আমি করাইলাম, করানো শুরু করছে। আর কেন হচ্ছে যে এই লেভেলে ঢুকে গেলাম, এটার পিছনে আসলে কিছু রিজন আছে। রিজনটা হচ্ছে আমার ফ্যামিলি কিন্তু আসলে ওরকম না যে আমার টাকার উপর ডিপেন্ডেন্ট। ইনফ্যাক্ট মানে আই স্টিল ডু নট হ্যাভ টু মানে কী বলে এটাকে কন্ট্রিবিউট টু মাই ফ্যামিলি দ্যাট মাচ। মাঝখানে একটা ফ্যামিলি ক্রাইসিস ছিল যে রাজনৈতিক একটা ইস্যুর কারণে, বাট এরপরে আমার ফ্যামিলিতে কখনো আমাকে অ্যাক্টিভলি কন্ট্রিবিউট করতেছে তা না। সো এখনও করার খুব একটা প্রয়োজন নাই। সো লাইক উই আর ওয়েল অফ, মানে উই মানে কাম ফ্রম আ ভেরি ওয়েল অফ ব্যাকগ্রাউন্ড। বাট প্রবলেমটা হচ্ছে এই জায়গাটাতে যে টাকা একটা নেশার মতো জিনিস, অ্যান্ড সামহাউ আই এম গুড অ্যাট ইট। আমার কাছে মনে হয়েছে যে আমি পারি জিনিসটাতে, আমি গেমটা বুঝি। সো পড়ানোতে শুরু করলাম হচ্ছে যে অফকোর্স মানে জাস্ট র্যান্ডম টিউশন করানো। দেন ইভেনচুয়ালি আমি যার কাছে পড়তাম ওনারা বললো যে তার একটা কোচিং ফরম্যাটে আগাবে, সো তুমি কি ইন্টারেস্টেড কি না, আইসিডি টিচার দরকার। আমি আইসিডি পারি না, এখন পারি অনেক ভালো, ওই সময় তো পারতাম না। তো পড়ে পড়াইছি। দেন 1 বছর যাওয়ার পর আই গট দি আইডিয়া। এখন আমি বাংলাদেশের মোস্ট প্রবলি বেশ ভালো আইসিডি পড়াচ্ছি আল্লাহর রহমতে, লাইক রিভিউজ খুব ভালো আসে। সো আই এম
ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইট। সো আইসিটি পড়ানো শুরু করলাম, দেন অনলাইনে হচ্ছে যে তারপরে আমি একটা এডুটেক কোম্পানিতে জব করা স্টার্ট করেছিলাম। সো ওইটাও তো আসলে এডুকেশন নিয়েই। সো এটার জন্য আমি অনলাইনের গেমটা বুঝলাম, মার্কেটিং বুঝলাম, অপারেশনস বুঝলাম। তো এটা করতে 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 দেখা গেছে যে আসলে আমার জব এবং আশেপাশের মানুষজনগুলো যেহেতু এই ইন্ডাস্ট্রিতে ছিল, ওই ইন্ডাস্ট্রিতে আস্তে আস্তে শিফট হয়ে গেছে। সো ইট ওয়াজ মোর অফ নট আ অ্যাক্টিভ চয়েস বাট আ প্যাসিভ চয়েস, যে আসলে এনভায়রনমেন্টের কারণে ইনফ্লুয়েসড হয়ে চলে গেছে বলতে পারো। আচ্ছা, আপনি একটু আগে বললেন যে মানুষজন এখন বিসিএস এর পেছনে দৌড়ায়, কারণ হচ্ছে এটার সোশ্যাল ভ্যালু অনেক বেশি, প্লাস হচ্ছে অনেক টাকা দেয়। তো আপনার বিসিএস দেওয়ার প্ল্যান আছে নাকি? না না না, আমি আমার আব্বুর সাথে এটা নিয়ে কথা হয়েছে। আই ডিরেক্টলি সেড, বাবা দেখো, বিশেষ মানুষ যে কারণে দেয়, আমি একদম ব্লেটেন্টলি বলি, বাংলাদেশে মানে মনে করো একটা বিসিএস ক্র্যাক করার জন্য তোমাকে 3 বছর অ্যাটলিস্ট দিতে হবে, 3 থেকে 4 বছর। সো আমি এখন 25, আমি যদি বিসিএস দিই, আমি বিসিএসের চাকরিতে ঢুকবো মানে আমি 29 or 30 অ্যাটলিস্ট, ঠিক আছে, 29 ধরলাম আমি। সো আমি যদি 29 ইয়ার্স ওল্ডে হচ্ছে যে বিসিএসে ঢুকি, আমার মানে প্রাইম মনে করো পিক এনার্জি, এখন আমি পিক এনার্জিতে আছি আমার লাইফের। আমি এই এনার্জিটা প্রবাবলি 35 পর্যন্ত হোল্ড করবো, তারপরে 35-এর পর আস্তে আস্তে আমার এনার্জি ডিক্লাইন হতে থাকবে। আমি আমার পিক এনার্জি মোমেন্টে আমি যদি এখন 4 বছর জাস্ট পাগলের মতো পড়ে বিসিএস দিই, আমার কাছে এটা কোনোভাবেই কোনো লজিক্যাল সলিউশন লাগে নাই। এখন প্রশ্ন হচ্ছে বিসিএসটা কি আদৌ এমন কিছু কিনা যেটা জানি গেলে আমি অনেক আহামরি কিছু হয়ে যাবে। এই জায়গায় না আমার কাছে আসলে খুব হাসি পায় কেন, বিসিএসের ওপেনিং স্যালারি যেটা, সেটা কিন্তু হচ্ছে 22,000 বেসিক, সব কিছু মিলায় আসলে একজন ক্যাডার 32 থেকে 33,000 পায়, উইচ আই ডোন্ট রিয়েলি থিঙ্ক ইটস ইনাফ ফর মি। মানে আমি কেন 32-33 হাজার টাকা ইনকাম করার জন্য এত কষ্ট করবো জীবনে, ডাজন্ট মেক সেন্স। তারপরে আসে হচ্ছে সামাজিক সম্মানের কথা। প্রবলেম হচ্ছে আমি এই নোশনটাতেই বিশ্বাসী না। মানে জাস্ট বিকজ কেউ একজন সচিব, তাকে আমার দেখতেই সালাম দিতে হবে, এই কথাটার সাথে আমি এগ্রি করি না। একজন সচিব ফাইন, হি ইজ ওয়ার্কিং, একজন বিজনেসম্যান ফাইন, হি ডাজ হিজ জব, কেউ একজন কর্পোরেটে জব করে ফাইন, হি ডাজ হিজ জব, একজন টিচার সে তার কাজ করে, সবাই সবার কাজ করতেছে, এটার জন্য তাকে আলাদাভাবে কেন সালাম দিতে হবে, এটা আমার এই কী বলে এটাকে সাইকোলজিতে আমি আসলে বিশ্বাসী না। আর যেটা আমি বিশ্বাস করি সেটার জন্য তো আমি নিজে যাব না। আর আরেকটা যেটা রিজন যেটা আসলে মানুষজন বলতে চায় না বা বলে না, সেটা হচ্ছে বিসিএস ক্যাডার হলে মানুষজনের বেশ কিছু আসলে কলকাঠি নাড়ার সুযোগ থাকে, এটা ট্রু। এখন ভাই আমি আসলে মানে আমি জীবনে হারাম খাবো না, আর এটা আমার দ্বারা হবে না। আমি হারাম খেলে আমি রাতে ঘুমাতে পারবো না। সো ভাই আমি যাইতে পারবো না বিসিএসে, কারণ আমার যদি ওইটা আমার উদ্দেশ্য থাকে যে আমি কিছু একটা করবো, ওটা আমার দ্বারা সম্ভব না। আর লাস্টলি যদি আমি বিসিএসে যাই, মনে করো আমি হারামও খাইলাম না, কিছু করলাম না, আমি সৎ অফিসার থাকলাম, কিন্তু আমি একটু পাওয়ারফুল হইলাম। কারণ পাওয়ারটা কি, মনে করো আমি একজন ম্যাজিস্ট্রেট হলাম, ম্যাজিস্ট্রেট হলে হচ্ছে যে সে কিছু ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার জন্য সে মোবাইল কোর্ট চালনা করতে পারে। এখন আমার যেটা পার্সপেক্টিভ সেটা হচ্ছে আমি যদি মোবাইল কোর্টটা চালাই, ওইখানে যা শাস্তি হবে আমি তাকে যা শাস্তিটা দিব। এটা তো আমার এমন না যে আমি খুব কিছু হয়ে গেছি, আমাকে জাস্ট বলা হয়েছে যে আপনি এটা চালনা করে আপনার যে দায়িত্ব সে অনুযায়ী যে শাস্তি পেতে শাস্তি দেবেন, যে শাস্তি পেতে তাকে দিবেন না। তা আমি তো এটাকে মিসইউজও করতে পারবো না। তো আমার তো আসলে যে লাভ নাই, আসলে বিশেষ তারই যে লাভ আছে, যে হয়তো বা পাওয়ারের ফিলিংটা চায়, যে হয়তো বা তার পজিশনকে মিসইউজ করার মতো চিন্তা ভাবনা রাখে, হয়তো বা সেই মানুষের জন্য এই 4 বছরের প্যারানোটা ওয়ার্থ ইট। নাইলে আসলে আমার কাছে মনে হয় নাই কখনো এটা ওয়ার্থ ইট। ইনফ্যাক্ট আমি বুঝিও না যে কেন এটার জন্য মানুষ এত ক্রেজ পায়। আমি বিসিএসের এগেনস্টে না, আমার অনেক বড় ভাই সিনিয়ররা বিসিএস ক্যাডার আছে, তারা তাদের চয়েসে গেছে, তাদের কাজ হয়তো বা পছন্দ, তাদের ওই জায়গাগুলোতে ব্যুরোক্রেসিতে কাজ করতে ইচ্ছা আছে। আমার কাছে সেটা কখনো আমাকে ফ্যাসিনেট করে নাই, সো আই এম নট ইনটু দ্যাট। আর আমি জাস্ট যখন ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করছি জিনিসটাকে, আমার কাছে ক্যালকুলেশনটা মিলে নাই, এটা হচ্ছে মেইন কথা। রাইট নাও আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে মমিত ভাই কি করে, এইটার উত্তরে আপনি নিজেকে কি হিসেবে পরিচয় দিতে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করেন? আমি বললাম বেকার, এটা হচ্ছে সবচেয়ে ভালো অ্যান্সার। যেমন আমি আসলে ইঞ্জিনিয়ারিং পড়ছি, গ্র্যাজুয়েশন শেষ, আমাকে এটা হয়েছে, আমাকে একটা মেয়ে নক দিয়ে জিজ্ঞেস করছে, ভাই তুমি কি করো? আমি বেকার। বেকার, আমি আসলে গ্র্যাজুয়েশন শেষ তো 2-3 মাস হয়েছে, কিছু করি না, বাপের টাকায়। I just do that thing, I just do that shit. আমার কাছে মনে হয় যে আমি আসলে কি করি, আমি বলি যে আমি ট্রাইং টু এক্সপ্লোর মাই লাইফ, যে আসলে আমার কোন জিনিসটা ভালো লাগে, কি লাগে। আমি নিজেকে টিচার হিসেবে পরিচয় দিতে চাই না, বিকজ মানে টু বি অনেস্ট আই ডোন্ট লুক লাইক আ টিচার অ্যান্ড আই ডোন্ট রিয়েলি থিঙ্ক আই এম আ টিচার। আমি জাস্ট এটা পার্ট টাইম করি। আমি নিজেকে রাইটার হিসেবেও বলতে চাই না, বিকজ আমি একাডেমিক বই লিখতেছি, যেটা হয়তো বা কেউ এফোর্ট দিলে সেও লিখতে পারবে। সো ইটস নট সামথিং যেটা আমি ছাড়া কেউ পারবে না। সো ইটস নট লাইক আমি এক্সক্লুসিভ, অথবা আমি ফিকশন লিখতেছি অর সামথিং।
আমি নিজেকে বডি বিল্ডারও দাবি করি না বিকজ আমার ওরকম বডিও হয় নাই। আমি নিজেকে অ্যাথলিটও দাবি করি না বিকজ আমি ওরকম ভালো ফুটবলও খেলি না। আমি নিজেকে ডিবেটের প্রো দাবি করি না বিকজ আমি বাংলাদেশের সেরা ডিবেটার না। আমি লাইক গুড অ্যাট ইট। আমাকে বলতে পারো আমি কাইন্ড অফ জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান টাইপের মানুষ, যে সব কিছুতেই আছে। তুমি আমাকে যে কোনো কিছু নিয়ে একটা খোঁচা দাও, দেখবো আমি কিছু না কিছু করছি এই জায়গায়। খালি নাচ বাদে আমি আল্লাহর দুনিয়ার সব কিছু করে বেড়াইছি, বাট এসে করি না। আমি বর্তমানে কী করি, এটার অ্যান্সার হচ্ছে আমি বেকার। এটাই সবচেয়ে ভালো অ্যান্সার, যে ভাই আমার কোনো জব নেই, আমাকে কেউ স্যালারি দেয় না, আমি অনেক গরিব, বেকার আমি। আপনার বই লিখছেন, এখন অনেকগুলো বই লিখছেন, তো বই লেখার প্ল্যানটা মাথায় কিভাবে আসলো? এটা না ভাই খুবই সিম্পল রিজন। আসলে আমি না বই লেখাটার, এটা সবচেয়ে মজার বিষয় যে বইকে আমি কখনো ব্যবসা বানাইতে চাই না ফার্স্টে। পরবর্তীতে আবার আমি এত ভালো মানুষও না, যখন দেখছি সুযোগ আছে কেন করবো না। বাট দ্য ফান থিং ইজ, বইটা যখন আমি লেখা স্টার্ট করি, আমার সোল রিজন ছিল আমি আসলে যেভাবে পড়ি বা পড়তাম, আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে মানে আমার আইকিউ কিন্তু অ্যাভারেজ। এটা আমি নিজে একদম ব্লেটেন্টলি স্বীকার চাই, এটা আমার কোনো লাজ লজ্জা নাই, যে ভাই আমি খুবই অ্যাভারেজ আইকিউর মানুষ, এবং আমি আসলে প্রচণ্ড পড়াশোনা করে তারপর ভালো করছি জীবনে। সো ইটস লাইক আমি হয়তো বা দিনে টানা 15-16 ঘন্টা পড়ছি, এটা ট্রু, একটা সময় পড়েছে 12-11 ঘন্টা পর, আমার কাছে ব্যাপার ছিল না। সো আমি অনেক পড়ুয়া মানুষ, এবং আমি অ্যাভারেজ হওয়া সত্ত্বেও হচ্ছে যে ভালোদের মাঝখানে যারা এক্সট্রিমলি ট্যালেন্টেড, আমি এক্সট্রিমলি ট্যালেন্টেড মানুষদের মধ্যে আমার নিজের জায়গা করে নিয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে এটার পিছনে একটাই রিজন ছিল, সেটা হচ্ছে যে একটা আমি হার্ড ওয়ার্কিং, সেগুলো হচ্ছে আমি গুছায় কাজ করতে পারি। সো গুছায় কাজ করা মানে কি, মনে করো একটা হাজারি স্যারের যে বই, মনে করো যে ইন্টারমিডিয়েটের যে কেমিস্ট্রি বইটা, টোটাল আমি গতকাল একটা ভিডিও বানাচ্ছিলাম, 900 পেজের বই, একটা পেপার 900 পেজের, এত মোটা বই। এটা দিয়ে যদি আমি কারো মাথায় বাড়ি দিয়েও কনকাশনে চলে যাবে। আমি জানি যে অ্যাভারেজ একটা স্টুডেন্ট কখনোই 900 পেজের বই নিয়ে বসবে না। দেয়ার উইল বি লট অফ পিপল অন দি ইন্টারনেট যে বলবে যে এই বই A to Z পড়লে তোমার বইটা চান্স হবে। আরে এটা তো আমিও জানি, এটা ওর বলা লাগবে না, আমি লিখে দিচ্ছি, স্ট্যাম্প কাগজ নিয়ে আসেন, যদি আপনি চান্স না পান আমি আপনার 1 লাখ টাকা দিব নগদে, সবাই জানে। বাট প্রবলেম হচ্ছে 900 পেজের বই মাথায় না সম্ভব না, এবং আমিও নিতে পারি না। এই যে আমি যেটা করছি, আমি হচ্ছে শুধুমাত্র নিজের হ্যান্ড নোট বানাইতাম, এই যে পুরা চ্যাপ্টারের একটা হ্যান্ড নোট, দেখা যেত পার চ্যাপ্টারে 100 পেজ, 90 পেজ, 80 পেজের হ্যান্ড নোট থাকতো, আমি ওইটা পড়ে পরীক্ষা দিতাম, ওইখান থেকে সব কমন পাইতাম, কারণ আমি বুঝছিলাম ওই বইয়ের সব কিছু আসে না। আমি যে ফিলসফিতে পড়াশোনা করছি, আমি দেখছি এটা যদি আমি কাউকে এভাবে বানাই দিই তাহলে তার জন্য অনেক হেল্পফুল হয়। আমি ওই ফিলসফি থেকে কাজ করা স্টার্ট করছি। একটা বই লঞ্চ করলাম, দেখলাম মানুষ ভালো বলতেছে, 2টা বই লঞ্চ করলাম, দেখলাম ভালো বলতেছে, তাহলে আচ্ছা ঠিক আছে, এটা করতে হবে। করতে 18টা বই কখন হয়ে গেছে আমি খেয়ালও করি নাই। ইনশাল্লাহ এই বছরের মধ্যে আমাদের ইন টোটাল 30 বুকস হবে, 30টার মতো বই হবে এই বছরের মধ্যে। অ্যান্ড হোপফুলি, মানে আমার বইগুলোর ইউএসপি খুবই সিম্পল, যে আমি কন্টেন্টটাকে খুব কম্প্যাক্ট করে দিছি, যে একটা বাচ্চা এই একটা বই পড়েই কম টাইমের মধ্যে জিনিসটাকে খুব ইজিলি মাথায় নিতে পারবে। আমার যে ফিলসফি ছিল, আমি এটা মানুষের মধ্যে জাস্ট এক্সপ্লোর মানে পেনেট্রেট করাইতে চাইছি, এবং সেটাই হচ্ছে যে এখন আস্তে আস্তে হচ্ছে। আর যখন আমি দেখলাম মধ্যে ব্যবসায়িক সাইড ভালো, আমি ভাবলাম ওয়াই নট, আগাই, এই আর কি কাহিনী। আপনি নটরডেমের স্টুডেন্ট ছিলেন, হ্যাঁ হ্যাঁ, তো নটরডেম বলা যায় বাংলাদেশের কলেজের মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট কলেজগুলোর মধ্যে একটা। ট্রু। এখন নটরডেম থেকে অ্যাডমিশন টাইমে দেখা যায় যে হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট হচ্ছে অ্যাডমিশনে বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্র্যাক করতেছে। তো এখন মানুষ দুই টাইপের মানুষ আছে, কেউ কেউ বলে যে নটরডেম কলেজ ভালো, তারা তাদের কলেজের এনভায়রনমেন্ট বলেন সব কিছু মিলে স্টুডেন্টের লাইফে ইম্প্যাক্ট করে, যার কারণে সে ক্র্যাক করতে পারছে। আবার কেউ কেউ বলে যে নটরডেম বাছাই করে শুধু টপ নচ স্টুডেন্টদেরকে নিয়ে আসে, তো সবচেয়ে ভালোদেরকে নিয়ে আসলে তো তারা ভালো করবেই। সো Okay. আপনি যেহেতু একদম ভিতর থেকে নটরডেমকে এক্সপ্লোর করছেন, তো আপনার কি মনে হয় যে নটরডেম আসলে কি করে, কি জন্য তাদের এত বেশি স্টুডেন্ট এইটার চান্স পায়? যারা এই দাবিটা করে যে নটরডেম জাস্ট ভালো স্টুডেন্ট নেয় বলে হচ্ছে যে নটরডেম থেকে চান্স পায়, তাদের কাছে আমার একটা পাল্টা প্রশ্ন আছে। ঢাকা শহরে আমি আপনাকে টপ 10 কলেজের নাম বলতেছি: আদমজি, রাজুক, ঢাকা কলেজ, রেসিডেন্সিয়াল, সেন্ট জোসেফ, ভিকারুন্নেসা, হলি ক্রস, তারপরে হচ্ছে যে আর কি জানি কলেজ, মুন্সি আব্দুর রৌফ, হারমান মেইনার, শহীদ আনোয়ার, মিরপুর ক্যান্ট, হয়েছে 10টা, মনে হয় 10টা হয়েছে। আমি ওটা বাদ দিলে আবার কেউ মাইন্ড করে না, জাস্ট আমার এই সময় মাথায় নাই। এই 10টা কলেজ থেকে, এরা সবাই ভালো কলেজ না? এরা সবাই তো ওই যে এইচএসসিতে নাকি মানের জন্য 1200, 1150, 1170 না পেলে তো চান্সও দেয় না, আর বাবারে বাবা কলেজ যাওয়া যাবে না। এরা সবাই তো ভালো স্টুডেন্ট নেয় না, তাহলে এরা সবাই কম্বাইন্ড, হ্যাঁ, এরা সবাই কম্বাইন্ড মিলেও কেন নটরডেমের সমান পরিমাণ স্টুডেন্টদেরকে বইটা বাড়াইতে পারতেছে না? Because it's not only about good students. If it was only about good students, তাহলে it wouldn't have been NDC. NDC is NDC because NDC-তে কখনোই বোর্ডে এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে এটা নিয়ে আমাদেরকে কখনো টিচাররা বলেই নাই। মাইন্ডসেটই ডিফারেন্ট ওই জায়গায়। আমি সারা বাংলাদেশের সব কলেজের মনে স্টুডেন্ট অলরেডি পড়াই ফেলছি। আর আমি যেহেতু অফলাইনে ঢাকা শহরের সব বেস্ট কলেজের স্টুডেন্ট আমার কাছে পড়ে, নটরডেম, হলি ক্রস, ভিকারুন্নেসা, আদমজি, নিউ নেম ইট, এভরি কলেজ ইজ দেয়ার।
প্রত্যেকটা কলেজ স্টুডেন্ট আমার কাছে পড়তেছে, অলরেডি রানিং পড়তেছে। ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাটাতে ভাইয়া, যে নটরডেমে না স্ট্রাকচার অনেক সুন্দরভাবে সাজানো। আমি তোকে একটা এক্সাম্পল দিই। নটরডেমে কুইজ পরীক্ষা হয়। কুইজ পরীক্ষা এখন নটরডেমের আদলে অন্যান্য অনেক কলেজ এটা শুরু করছে। কুইজ পরীক্ষায় ওরা কিন্তু কোনো আনরিয়েলিস্টিক সিলেবাস দেয় না। ইনফ্যাক্ট একটা চ্যাপ্টারের অর্ধেক সিলেবাস হলে অর্ধেক সিলেবাসই দিবে, যে জিনিসটা অন্য কলেজ করে না। এক, সেকেন্ডলি এটা হচ্ছে যে সিলেবাস স্ট্রাকচার। সেকেন্ডলি হচ্ছে নটরডেম কলেজ ক্লাসে লেজিট ভালো পড়ায়। হ্যাঁ, অন্যান্য অনেক কলেজেও ভালো পড়ায়, এটা ট্রু, বাট নটরডেমে না পড়ার এনভায়রনমেন্টটা আছে। অন্যান্য কলেজে হয় টিচার পড়াইতে পারতেছে না বা স্টুডেন্ট পড়াইতে দিচ্ছে না, বা যদি স্টুডেন্ট টিচার দুজনই ভালো পড়াইতে চায় তাহলে দেখা যাবে এমন একটা সিলেবাস স্ট্রাকচার বানায় রাখছে যে কেউই পড়তে পারতেছে না। নটরডেম ইজ অ্যান এক্সিলেন্ট হচ্ছে যে এক্সাম্পল। তুমি এখানে যদি কখনো ক্লাসের পাশে যাও, মনে করো 8:30টায় ক্লাস চলছে সকাল, 140 জন স্টুডেন্ট ঘিজ ঘিজ করে বসে চুপচাপ পিন ড্রপ সাইলেন্সে পড়াশোনা করতেছে। একটা পিন পড়লে তুমি শব্দ শুনতে পাবা। এরকম এনভায়রনমেন্ট পড়াশোনা আর কোথাও নেই। সেটা নটরডেমের কালচার, তারা এটা গড়ে তুলতে পারছে এবং সেখানে টিচাররা অ্যাক্টিভ এফোর্ট দেয় পড়ানোর জন্য। এবং মানে ওইখানে ডিসকাশন কখনো এইটা হয় না যে ভাই আমি বুয়েটে মানে 90% কি পাবো কিনা এইচএসিতে এসে, ওটা ডিসকাশনই নাই। ওদের কথা হচ্ছে ভাই বুয়েটে চান্স পাওয়ার জন্য কোন ম্যাথটা করতে হবে, মেডিকেলে চান্স পাওয়ার জন্য কী করতে হবে। সো আশেপাশের এনভায়রনমেন্ট, ডিসকাশন, কারিকুলাম স্ট্রাকচার, সিলেবাস স্ট্রাকচার, টিচারদের হচ্ছে যে পড়ানোর কোয়ালিটি অ্যান্ড এফোর্ট, দ্যাটস হোয়াট মেক্স নটরডেম ডিফারেন্ট। অফকোর্স যারা বাছাই করে ভালো স্টুডেন্ট নেয়, প্রবাবলি এই 700 জন যারা প্রতিবার, 700 জন না, কতজন বুয়েটে চান্স পেয়েছে আমি ভুলে গেছি, যে কজন বুয়েটে চান্স পায়, মোস্ট প্রবাবলি এদিকে তুমি যদি অন্য কোনো কলেজ থেকেও পড়াইতা তাও এদের মধ্যে থেকে 50% চান্স পাইতো। বাট বাকি 50% যারা চান্স পাচ্ছে, দে গেট ইট দেয়ার বিকজ হচ্ছে দে হ্যাভ বিন আ স্টুডেন্ট অফ এনডিসি। অ্যান্ড মানে আমি অ্যাজ আ নটরডেমিয়ান আমি কিন্তু খুব প্রাউডলি আমার ভালো করার পিছনে হচ্ছে নটরডেমকে ডিউ ক্রেডিটটা দেই, এবং আমার মনে হয় মোস্ট অফ দ্য নটরডেমিয়ান্স ডু দ্যাট অ্যাট দ্য সেম টাইম। পড়াশোনার সাথে সাথে যে কো কারিকুলামের সাথে আপনি কানেক্টেড ছিলেন, তো এটার ক্ষেত্রে কি পড়াশোনায় কোনো প্রকার ইম্প্যাক্ট পড়তো কি? অফকোর্স আমার কাছে মনে হয় যে এভরিওয়ান হু সেজ যে আসলে পড়াশোনাতে কোকারিকুলার কোনো ইম্প্যাক্ট ফেলে না বা মানে নেগেটিভ কোনো ইম্প্যাক্ট ফেলে না, দে আর লাইং, এটা সম্ভব না। ফর এক্সাম্পল, আমি যখন নটরডেমে ডিবেট ক্লাবের সাথে অ্যাক্টিভ ছিলাম, আমি নটরডেম ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম এবং আমি ইংলিশ বাংলা দুইটারই ফার্স্ট টিমের মেম্বার ছিলাম। এর মানে হচ্ছে একটা টুর্নামেন্ট না, আমাকে প্রতি সপ্তাহে টুর্নামেন্ট করতে হতো, কারণ একটা যদি বাংলা টুর্নামেন্ট পরে আবার ইংলিশ টুর্নামেন্টের সাথে করতে হবে। সো প্রবলেম যেটা হইতো, আবার এদিকে যেহেতু আমি প্যানেল রান দিচ্ছি তাহলে আমার ক্লাবের অন্যান্য হচ্ছে কার্যক্রম থাকতে হচ্ছে। সো আমার যদি 52টা শুক্র শনি থাকে, আমি মনে হয় 50টা শুক্র শনি হচ্ছে যে বাইরে বাইরে কাটাইছি। এটার জন্য যেটা করতে হয়েছে, আমাকে বাকি 5 দিন এক্সট্রিম লেভেলের প্রেশার নিয়ে পড়াশোনা করতে হয়েছে, বিকজ আমি বাকি 5 দিন কিন্তু হচ্ছে যে যত কোচিং টোচিং আছে সব কিছু আমাকে ওই টাইমের মধ্যে কভার করতে হচ্ছে। সো আমি চাইলেও শুক্র শনিবার কোনো কোচিং কোনো কিছু হচ্ছে যে ফেলতে পারতেছি না। সেটা এক্সট্রিম লেভেলের টাফ। এখন আমার কাছে এটা মনে হয়েছে আমাকে খুব একটা ইম্প্যাক্ট করে না, বিকজ আই ওয়াজ এবল টু ম্যানেজ ইট। বাট সবাই পারে না, আর না পারলে আমার কাছে মনে হচ্ছে অ্যাবসলিউটলি ফাইন, মানে সবাইকে একসাথে অলরাউন্ডার হইতে হবে জীবনে, এটা নেসেসারিলি ট্রুই না। সো অফকোর্স ইম্প্যাক্ট পড়ে, অনেক বাজে রকম ইম্প্যাক্টই পড়ে। ইনফ্যাক্ট আমি অনেককেই দেখছি ডিবেট করতে যে হচ্ছে লেখাপড়া চাঙ্গে উঠাই দিছে, অনেক মানুষ দেখছি আমি, ভুরি এক্সাম্পল আছে। সো ইটস নট লাইক হচ্ছে যে ইম্প্যাক্ট পড়ে না, অফকোর্স ইম্প্যাক্ট পড়ে। এই কো কারিকুলামের ইম্প্যাক্ট আপনার ক্যারিয়ারে কীরকম ছিল, কোনো পজিটিভ ইম্প্যাক্ট? ভাইয়া তুমি দেখো, আমি তো ডিবেট সার্কিটের মানুষ। হ্যাঁ। বাংলাদেশে তো এখন বেশিরভাগ জায়গায় ভালো ভালো ডিবেটাররাই, সমন্বয়কগুলোর একটা বিশাল বড় অংশ ডিবেটার, অনেকে চিনে না, মানে আমরা জানি ভিতর দিয়ে। তারপরে এখন বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, মেজরিটি অফ দ্য ফ্রম ডিবেটিং মানে ডিবেটিং ব্যাকগ্রাউন্ড। নিয়ন ভাই, মানে নিয়ন অ্যান্ড অন যে নিয়ন ভাই তো নাম কি আদমজির হচ্ছে জেলে, এবং লাইক হি ওয়াজ অ্যান অ্যামেজিং ডিবেটার। সাকিব বিন রশিদ মানে শুভ ভাই, হি ওয়াজ ইন ডিবেট ফ্র্যাটার্নিটি। রাফসান শাবাব ভাই, উনি হচ্ছে যে ডিবেটে কিন্তু 1-2 বছর ইনভলভ ছিল, অনেকে জানে না বিকজ উনি শর্ট টাইম ছিল, বাট ছিলেন। এরকম ইউ নেইম ইট, মানে ইভেন 10 মিনিট স্কুলের যারা টপ হচ্ছে যে মানে অংশটা, মানে যারা টিচার প্যানেলের টপ অংশের মেজরিটি কিন্তু ডিবেট ব্যাকগ্রাউন্ডের। সো ডিবেটার্স আর এভরিওয়্যার, মানে এটা এত স্ট্রং একটা নেটওয়ার্ক যে কিছু কিছু মানুষদের হচ্ছে যে আমরা চিনি যারা কিনা বিভিন্ন বড় বড় কোম্পানির এখন হচ্ছে জিএম সিও হয়ে গেছে, এবং আমরা তাদেরকে চিনি বিকজ হচ্ছে আমরা ডিবেট সার্কিটের মানুষ। সো ইট হ্যাজ বিন অ্যান অ্যামেজিং থিং, এবং অনেক বেশি ভালো হচ্ছে যে একটা ইম্প্যাক্ট রাখে নেটওয়ার্কিংয়ে। আমাদের ডে টু ডে লাইফে খুবই কমনলি ইউজড একটা টার্ম হচ্ছে সাকসেস, যে দেখো ওই মানুষটা সাকসেসফুল, আমাকে ওই মানুষটার মতো হতে হবে, এক্সেট্রা। তো আপনার পয়েন্ট অফ ভিউ থেকে সাকসেস দেখতে কেমন, এবং কেউ সাকসেসফুল কিনা এটা কি কি প্যারামিটার দিয়ে ডিফাইন করা উচিত? আমি যদি মোর প্রিসাইসলি বলি, হোয়াটস ইউর পার্সপেক্টিভ অ্যাবাউট সাকসেস? আচ্ছা, এটা একটা খুবই কঠিন কোয়েশ্চেন হয়ে গেছে, এখন তো সহজ কোয়েশ্চেন ছিল। আচ্ছা, খুবই ফিলসফিক্যাল কোয়েশ্চেন। আমি চিন্তা করি না অনেস্টলি যে আসলে আমি কখন সাকসেসফুল হব না কি না, বা আমার কাছে সাকসেস জিনিসটা কি। বাট আই থিঙ্ক ইফ ইউ আর হ্যাপি ইন লাইফ, দেন ইউ আর সাকসেসফুল টু সাম এক্সটেন্ট, মানে ইউর হ্যাপিনেস শুড বি ইউর সাকসেস।
আমি তোকে একটা খুব এক্সাম্পল দিই ভালো। আমার অনেক পরিচিত মানুষজন আছে, দিস ইজ বাট ইটস দ্য ফান পার্ট। যখন তোমার অনেক বড় মানুষের সাথে পরিচয় থাকে তখন তুমি না তাদের অনেক পার্সোনাল বিষয়গুলো সম্পর্কে জানা, ইউ আন্ডারস্ট্যান্ড যে সোসাইটিটা অনেক বেশি মিথ্যার উপরে চলতেছে। সো অনেক বড় বড় মানুষ দেখছি তারা তাদের পার্সোনাল লাইফে হ্যাপি না, তারা কিন্তু এক্সট্রিম লেভেলের কাজ টাজ পারে, ফাটায় ফেলতেছে সব কিছুতে, বাট তারা পার্সোনাল লাইফে হ্যাপি না। সো যখন আমি এই জিনিসটা দেখলাম তখন আমার কাছে মনে হচ্ছে এর এত টাকা পয়সা আছে, এত কিছু আছে, বা ইভেন সে এত বেশি রিনাউন্ড, হোয়াটস দ্য পয়েন্ট অফ ইট? দ্য গাই ইজ নট হ্যাপি। সো আমার কাছে পরবর্তীতে লেটার ইন লাইফ মনে হয়েছে যে আমার টাকা পয়সা, ফেম, হোয়াট এভার ইট ইজ, দিস ইজ নট ইভেন দি মেট্রিক অফ মাই সাকসেস। আমার কাছে মনে হয় সাকসেস ফুল আমি তখনই হব যখন আমার ফ্যামিলি মেম্বার্সরা হ্যাপি থাকবে, তারা হেলদি থাকবে, আমি প্রতিদিন রাতে হচ্ছে একটা হাসি নিয়ে, একটা স্মাইল নিয়ে ঘুমাইতে যেতে পারবো। দ্যাট ইজ সাকসেস টু মি। এবং দ্যাটস দ্য ফান পার্ট, বিকজ এনিওয়ান ক্যান বি সাকসেসফুল ইন দ্যাট পার্টিকুলার সিস্টেম। সবাইকে হচ্ছে যে কষ্ট করে বড়লোক হইতে হবে এমনও না, মানে ইউ জাস্ট নিড টু বি হ্যাপি টু বিকাম সাকসেসফুল। এবং হ্যাপি হওয়ার জন্য মানে ইফ ইউ আর গুড পার্সন, ইন মোস্ট কেসেস ইউ উইল মানে গেট গুড থিংস ইন লাইফ অ্যান্ড ইউ উইল বি হ্যাপি। সো আমার কাছে মনে হয় যে সাকসেসফুল হওয়াটা ইজ নট দ্যাট টাফ ইন দিস ওয়ার্ল্ড। আপনি কি সাকসেসফুল? না, আমি সাকসেসফুল না। এখন আমার বাপ মা অনেক হ্যাপি আছে, দে আর হেলদি ইনাফ, সব কিছুই ভালো, বাট আমার নিজের পার্সোনাল লাইফ আমি নিজের মি টাইমই রাখি নাই। সো আমি একটু মানে আমার নিজের পার্সোনাল ডিপ্রেশনকে ফাইট করার জন্য আমি আসলে অনেক প্যারা নিয়ে কাজ করা স্টার্ট করছিলাম। সো একটা টাইম পর আমার কাছে মনে হয়েছে যে আসলে নিজের ডিপ্রেশনকে ফাইট করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে থিঙ্কিং ইট ডাজেন্ট এক্সিস্ট, যে আমি জাস্ট এটা নিয়ে ভাবাই বন্ধ করে দিচ্ছি। সো আমি আসলে তারপরে নিজেকে নিয়ে ভাবি না। অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই আপনার ব্যাপারে ওপিনিয়ন কি, আমি তো ভাবি নাই, ভাবতে হবে, মাথায় অন্য কিছু চলতেছিল। সো আই ডোন্ট রিয়েলি থিঙ্ক আই এম সাকসেসফুল ইয়েট, বাট প্রবাবলি উইল বি সামডে ইনশাল্লাহ। বলিউডের খুব ফেমাস সিনেমা 3 ইডিয়টস দেখছেন? 3 ইডিয়টসে খুব ওখানে কোন একটা প্রফেসর ছিল, ওনার খুব ফেমাস একটা ন্যারেটিভ ছিল লাইফ ইজ আ রেস। ব্যক্তিগতভাবে আপনার দৃষ্টিভঙ্গি কি এই ন্যারেটিভের প্রতি? লাইফ ইজ আ রেস। লাইফ মানে আমার কাছে মনে হয় 3 ইডিয়টসে আপনাকে যে জিনিসটা দেখানো হয়েছে যে রানছোড় দাসের মতো হচ্ছে যে সবাই ট্যালেন্টেড, যারা প্যাশন ফলো করবে এটাই হবে। ইন মোস্ট কেসেস পিপল ইভেন ডোন্ট নো হোয়াট দেয়ার প্যাশন ইজ। শুধু সেটাই না, ইন মোস্ট কেসেস পিপল ইভেন যারা প্যাশনেট তারাও অনেক সময় হচ্ছে তাদের সাবজেক্টে ভালো করে না। আমার কাছে মনে হয় যে প্যাশনের সাথে একটা সাবজেক্টে ভালো হওয়ার বা একটা জায়গায় যে ভালো হওয়ার সম্পর্কই খুব একটা বেশি নাই। সো লাইফ ইজ আ রেস। আমার কাছে মনে হয় যে যতক্ষণ পর্যন্ত ইউ ক্যানট ফিগার আউট ওয়াই লাইফ ইজ নট আ রেস, ইউ শুড থিঙ্ক লাইফ ইজ আ রেস। আমি এখনও বিশ্বাস করি লাইফ ইজ আ রেস, লাইফ ইজ আ র্যাট রেস। কারণ এখনও আমি হচ্ছে যে ওই পর্যায়ে পৌঁছাইতে পারি রে যেখানে আমি মানুষকে এই জিনিসটা চিন্তা করতে পারবো যে না আসলে লাইফটা রেস না, লাইফটাকে এইভাবে লিড করা যায়। ক্র্যাক করতে পারিনি। যতক্ষণ ক্র্যাক না করতে পারো ততক্ষণ আমার কাছে মনে হয় একটা পাগলের মতো দৌড়টা দেওয়া দরকার আছে, এবং লাইফ ইজ আ রেস জিনিসটাকে চিন্তা করা দরকার আছে। এবং অ্যাভারেজ হিউম্যান বিংদের জন্য এটা চিন্তা করা ইম্পর্টেন্ট, বিকজ লেটস বি অনেস্ট, বাংলাদেশ মানে এই বিশ্বের সবাই খুব ভালো করবে, সবাই খুব এক্সেপশনালি ট্যালেন্টেড হবে, এটা ট্রু না। সো যারা এক্সেপশনালি ট্যালেন্টেড না তাদেরকে তো তোমার একটা আইডিওলজি পুশ করতে হবে সমাজের সামনে। তো তাদেরকে একটা আইডিওলজি যদি না দেওয়া হয় তাহলে তো এই মানুষজনগুলো আগাইতেই পারবে না, কোনো ডাইরেকশনই পাবে না। তাদেরকে লাইফ ইজ আ রেস ডাইরেকশন দেওয়াটা ইজ নট ব্যাড। সো অ্যাজ আ সোসাইটাল ভিউ লাইফ ইজ আ রেস, এই আইডিওলজিটা আমাকে যদি জিজ্ঞেস করো আমি কি জেনারেল ম্যাসের মধ্যে পুশ করবো কিনা, আমি বলবো ইয়েস, পুশ করা উচিত। বিকজ অনলি দেন দে ক্যান হ্যাভ আ ডিরেকশন যে আসলে হচ্ছে যে না ঠিক আছে, আই নিড টু বি প্রোডাক্টিভ অ্যান্ড আই নিড টু ওয়ার্ক হার্ড। আপনার ক্ষেত্রে কতটা সত্য লাইফ ইজ এ রেস? আমি তো দৌড়াচ্ছি সেই কখন থেকে। এটা জাস্ট হচ্ছে যে আমি রেসে একাই দৌড়াচ্ছি। এটা জাস্ট হচ্ছে যে লাইফ ইজ আ রেস বলতে মানুষজন যেটা করে যে আই নিড টু হ্যাভ আদার কম্পিটিটার্স। আমার কাছে মনে হচ্ছে আমি যেভাবে কাজ করতেছি আমি ভেরি ইউনিক পার্সোনালিটি, বিকজ একই সাথে কেউ কন্টেন্ট ক্রিয়েশন, পড়ানো, এটা সেটা, বই লেখা, মানে এরকম টাইপের পার্সোনালিটিই নাই। সো আমার কাছে মনে হচ্ছে আমার দৌড়টা আমার একার সাথেই হচ্ছে, অ্যান্ড ইটস দ্য ফান থিং, বিকজ হচ্ছে যে মাঝে মধ্যে আমার একটু টায়ার্ড লাগে, আমি একটু রেস্ট নিতে পারি, আবার মাঝে মধ্যে মনে হয় যদি এনার্জি থাকে একটু স্প্রিন্ট করি। সো আমার লাইফে রেস আছে, বাট সেটা আমার একার সাথেই হচ্ছে, অ্যান্ড ইটস দ্যাটস ওয়াই ইটস ফান, দ্যাটস ওয়াই ইটস নট লাইক দ্যাট স্ট্রেসফুল টু বি অনেস্ট। আচ্ছা, আবার একটু পিছনের ওই লাখ টাকার চাকরির ওখানে যাই। লাখ টাকার চাকরি ছেড়ে দিলেন, এখন কি ইনকাম আরও বেশি? হ্যাঁ, সবাই আমার ইনকামের কথা জিজ্ঞেস করে, কেন আমি তো গরিব, আমার এত টাকা পয়সা নেই। না, আপনি সারাদিন টাকা পয়সা নিয়ে কথা বলেন, এটাই সবার ইন্টারেস্ট বেশি। আচ্ছা, আমার ইনকাম ভালো, খারাপ না, আই উইল বি অনেস্ট, ইটস লাইক যথেষ্ট ভালো। আর হ্যাঁ, অফকোর্স মানে যদি হচ্ছে যে ওইটা আমার বর্তমানের থেকে বেশি হইতো, বা আমার সামনে যে প্রজেক্টের ইনকাম সেটার থেকে বেশি হতো, তাহলে আমি এখানেই থাকতাম। এটা না দেখে হচ্ছে যে আই থট যে না, আই নিড মোর, মানে আমি অনেক হাংরি, আমি একটু গ্রিডি, অ্যান্ড আই নিড মোর। সো অফকোর্স এই জন্যই তো এখানে যাওয়া হয় নাই। সো হ্যাঁ, লাইক ভালোই, আল্লাহর রহমতে। আচ্ছা, তো আজকে আমার পডকাস্টের একদম ভেরি ফার্স্ট এপিসোড ছিল ভাই। তো আমি বলবো যে আই নিড এ ক্রিটিসিজম, আমার কোথায় কোথায় মিস্টেক ছিল
কোথায় কোথায় আরও ইমপ্রুভমেন্ট করার জন্য আমার কাজ করা দরকার? না, আমার কাছে মানে ইউ ডিড ওয়েল। আই মিন লাইক মানে ওয়েন ইউ ফার্স্ট অ্যাপ্রোচ মি হ্যাঁ। অ্যাবাউট দ্য পডকাস্ট, আমি মানে জেনারেলি হচ্ছে যে আমার এখন যারা অ্যাপ্রোচ করতেছে লাইক তারা হচ্ছে যে আমি যা চিন্তা করি যে তার পডকাস্টে গেলে দুইটা লাভ। একটা হচ্ছে অফকোর্স তার লাভ, যে হচ্ছে যে লাইক সে একটা গেস্ট পাইলো, তার কিছু ভালো কন্টেন্ট ক্রিয়েট হলো। আমারও লাভ যে হচ্ছে যে না ঠিক আছে, আমার ফেসটা মানুষের সামনে গেল, আমাকে যত বেশি মানুষ দেখবে তত আমার জন্য বেনিফিশিয়াল। ওয়েন ইউ সেড হচ্ছে ইটস ইউর ফার্স্ট পডকাস্ট, আমি কিন্তু জানতাম যে প্রবাবলি দিস ইজ নট গানা বি সামথিং যেটা কিনা আমার জন্য অনেক বেনিফিশিয়াল হবে। বাট আই থট অফ টু থিংস। ওয়ান, যে একটা ছেলে, ছোট ছেলে, হি শোড কারেজ যে না মানে আই ওয়ান্ট টু ডু সামথিং বিগ। সো আমি এই বয়সে থাকতে এটা চিন্তাই করি না। এই বয়সে থাকতে আমার খালি চিন্তা ভাবনা হচ্ছে যে ভাই বলটা উপর থেকে পড়লে কত ফোর্সে পড়বে, আর ভাই একটু জোরে মারলে কি ফোর্সে পড়বে, এই ম্যাথটা পারি কিনা, এটা পারলে আমি এই কালকে পায়রা মানে উড়াই দিব। আমার অতটুকুই চিন্তা ভাবনা ছিল। সো ওই চিন্তা ভাবনা থেকে যে বের হয়ে একটা মানুষ এরকম চিন্তা করতে পারে, আই থট এটাকে আসলে আমার মানে কি বলে এটাকে সাপোর্ট করা উচিত। সো আমি ওই কারেজের দিক থেকে চিন্তা করলেই আমি জাস্ট হচ্ছে এরপরে আর মানে কোনো কিছু চিন্তাই করি নাই যে আসলে ওয়াই শুড আই কাম অর নট, বিকজ আই রিয়েলি ওয়ান্টেড টু এনকারেজ অ্যান্ড সাপোর্ট ইউ। সেকেন্ডলি হচ্ছে যে অ্যাবাউট হাউ ইউ ডিড অর নট, আমার সাথে মানে ইউ ডিড গুড রিসার্চ, মানে ইউ আর ভেরি ওয়েল প্রিপেয়ার্ড কীভাবে কী করতে চাও না করতে চাও। প্রবলেম তুমি যদি আমার সাথে একটু আই কন্ট্যাক্ট রাখতা তাহলে আমি একটু কনফিডেন্স পাইতাম যে না ঠিক আছে মনে হয় ঠিকঠাক বলতেছি না রে, ভুলভাল বলতেছি, আমি তো ভয় পেয়ে গেছি। সো এটাই, এছাড়া লাইক ইউ আর ডুইং ওয়েল অ্যান্ড আমার কাছে মানে আইল বি রিয়েলি হ্যাপি ইফ ইউ ক্যান কন্টিনিউ দিস, বিকজ বাংলাদেশে মানুষজনের এখনও পডকাস্ট কালচারটা সেভাবে ক্রিয়েট হয় নাই। জেনারেলি এখনও পডকাস্ট বলতে মানুষের ভালো পডকাস্ট আছেই 2-3টা, এছাড়া বাকিগুলো হয় না। বিদেশে কিন্তু পডকাস্ট কালচার প্রচণ্ড চলে, মানে হিউজ ইন্ডাস্ট্রি এটা। সো তুমি এক্সপ্লোর করা শুরু করছো অ্যান্ড ইউ আর ভেরি ইয়াং। সো আমার কাছে মনে তুমি এখন আরও অনেক কিছু শিখবা। সো ইটস গানা বি রিয়েলি হেল্পফুল ইভেন ইফ ইউ ডোন্ট কন্টিনিউ দ্য পডকাস্ট থিং। বাট এই যে ক্যামেরার সামনে আসা, কথা বলা, লাইটিং সেট আপ এটা বোঝা, একটা জাস্ট একটা স্টুডিও বুক করার মতো নলেজটা রাখা, দ্যাট অলসো লাইক হেল্পস ইন আ লট অফ কেসেস দ্যাট ইউ উইল প্রবাবলি গেট ইন ফিউচার। থ্যাংক ইউ সো মাচ ভাই। তো দ্যাটস অল ফর টুডে। আর যারা আমাদের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।